নমস্কার, আমি সৃজিতা দাস। আজকে আমার গল্পের নাম জাদুফল ও পালক। একটা রাজ্য ছিল, তার নাম চন্দ্রগড়। ওই রাজ্যের রাজা চন্দ্রকেতু। তার একমাত্র মেয়ে চন্দ্রকণা। সে খুবই সুন্দর দেখতে ও ভালো ছিল। তার মা মারা যাবার পর সে আর কোনোদিনই হাসতে পারল না। একদিন রাত্রে রাজার স্বপ্নে একটি ঋষিমুনি এলো। তিনি বললেন, প্রতি রাজ্যে রাজ্যে ঘোষণা করে দাও, যে ফলনগরী থেকে একটি কালো কমলা লেবু আনতে পারবে এবং রাজকুমারীকে খাইয়ে ওর সঙ্গে একটু কথা বলে তাকে হাসাতে পারবে, তার সঙ্গে রাজকুমারীর বিবাহ দেওয়া হবে ও অর্ধেক রাজ্য দিয়ে দেওয়া হবে। সকালে উঠে রাজা চন্দ্রকেতু প্রতিটা রাজ্যে রাজ্যে ঘোষণা করে দিল। ওই রাজ্যের একটি চাচি ছিল, তার ছেলে নিতাই। নিতাই ছোটবেলা থেকে দুরন্ত, সত্যবাদী ও ভালো মনের মানুষ ছিল। সেই রাজার ঘোষণা শুনে ভাবল, আমি যদি রাজকুমারীর মুখে একটু হাসি আনতে পারি, আমার টাকা পয়সা কিছু চাই না। ভালো কাজ করার জন্য টাকা আর প্রয়োজন হয় না। এই ভেবে সে রাজমহলে গেল। রাজাকে গিয়ে জিজ্ঞেস করল, রাজামশাই, আমি নিতাই। আমি আপনার কাছ থেকে আজ্ঞা নিতে এসেছি যে আমি ফলনগরী থেকে কালো কমলা লেবু নিয়ে আসতে চাই, কিন্তু ফলনগরী কোথায় বা কালো কমলা লেবু কোথায় থাকে তা তো আমি জানি না। আপনি কি বলে দিতে পারবেন? রাজা বলল, আমি জানি না, তোমায় নিজেই খুঁজে বের করতে হবে, কিন্তু আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। নিতাই বলল, আচ্ছা ঠিক আছে রাজামশাই, আমি এবার আসছি। নিতাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি নিল এবং সে হাঁটতে হাঁটতে গভীর বনে গিয়ে পৌঁছলো। আর একটু গিয়ে নিতাই দেখল একটা বড় বট গাছ, তার ভিতরে একটা বড় কোটর। নিতাই খটকা লাগলো, কারণ এত বড় কোটর তো হয় না। সে কোটরের ভিতর মুখ বাড়ালো, তখনই পায়ে একটা পাথর লেগে এসে হোঁচট খেয়ে পড়ল। নিতাই দেখল একটি নতুন জগৎ তার সামনে। সে দেখল চারিদিকে শুধু ফল আর ফল। মানুষগুলো খুব খুশি মনে হলো। একটা মেয়ে নিতাইয়ের সামনে এসে বলল, তুমি কি এখানে নতুন এসছো? আমি তো তোমায় ফলনগরীতে কোনোদিন দেখিনি। নিতাই বুঝল এটাই ফলনগরী। নিতাই মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি কি কালো কমলা লেবুর বিষয়ে কিছু জানো? তুমি আমার বাড়ি চলো বরঞ্চ, আমার বাবা কমলা লেবুর চাষ করে। চলো তাহলে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কমলি। নিতাই কমলির বাড়ি গিয়ে দেখল একটি বাড়ি কমলা লেবুর মতো। সে ঘরের ভিতর ঢুকে দেখল একটা লোক খাটের ওপর বসে আছে। কমলি বলল, বাবা, এই লোকটা তোমার কাছে কিছু জানতে চায়। লোকটা বলল, তোমার নাম কি? কোথা থেকে এসছো? আমার নাম নিতাই, আমি চন্দ্রগড় থেকে এসেছি। তা তুমি কি জানতে চাও? এখানে কালো কমলা লেবু কোথায় পাওয়া যায় বলুন তো? কালো কমলা লেবু? কালো কমলা লেবু, হ্যাঁ, কালো কমলা লেবু তো কমলা পাহাড়ে পাওয়া যায়। আমাদের বাড়ি থেকে খানিকটা পূর্বে কমলা পাহাড় আছে, তার একদম চূড়ায় একটি কমলা লেবুর বাগান আছে। তার একদম মাঝখানে একটা কালো কমলা লেবুর গাছ। সেখান থেকে তুমি যটা পারো কালো কমলা লেবু নিয়ে নিও।
আপনার অসংখ্য ধন্যবাদ, এবার আমি আসছি। নিতাই এই বলে কমলির বাড়ি থেকে বেরিয়ে পূর্বে দিকে হাঁটতে লাগলো। সে পাহাড়ের কাছে গিয়ে দেখলো একটি লম্বা সিঁড়ি। পাহাড়টা কিন্তু বেশি বড় নয়। সে সিঁড়িটা দিয়ে উঠতে লাগলো। সিঁড়িটা বাগানটাই গিয়ে শেষ হয়েছে। বাগানে গিয়ে দেখলো বাগানটা বিরাট বড়। গাছ খোঁজা সহজ হবে না, কিন্তু নিতাই হার মানল না। ও খুঁজতে লাগলো। প্রায় 2 ঘন্টা খোঁজার পর অবশেষে সে খুঁজে পেল। ওটা কমলা লেবু গাছ থেকে পেরে নিল সে রাজার মহলের দিকে এগোলো। নিতে রাজাকে গিয়ে ফলটা দিল। বলল, রাজা মশাই, আমি ফলনগরী থেকে কালো কমলা লেবু নিয়ে এসেছি। রাজা ভাবলেন, কালো কমলা লেবু নিয়ে এসেছি, সেটা কি সম্ভব? রাজা বললেন, তুমি যাও, চন্দ্রকোনাকে গিয়ে এই ফলটা খাইয়ে দাও এবং ওকে গিয়ে হাসাও। তাই রাজকুমারী ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, রাজকুমারী, আসতে পারি? কে? তুমি কে? আমাকে রাজামশাই পাঠিয়েছেন। আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আর একটা জিনিস দিতে চাই। আপনি কি নেবেন? ঠিক আছে, এসো আমার পাশে বসুন। সে লেবুটা রাজকুমারীকে দিয়ে বলল, এটা খেয়ে নিন রাজকুমারী। চন্দ্রকোনা বলল, এটা তো কালো রঙের লেবু, পচে গেছে নাকি? না না, এটার রঙটা এরকম, তা আপনার ভালো হবে, খেয়ে নিন। চন্দ্রকোনা লেবুটা খেলো। তার মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। এতে অবাক হয়ে বলল, রাজকুমারী, আপনি হাসলেন? আমি জানি না, লেবুটা এত ভালো খেতে যে কি বলবো, আমার এমনি এমনি হাসি পেয়ে গেল। নিতাই খুশি হয়ে রাজা চন্দ্রকেতুর কাছে গেল আর বলল, রাজামশাই, আপনার কথা রাখুন। আমার কোনো সম্পত্তি চাই না, শুধু রাজকুমারীকে আমার সঙ্গে বিবাহ করিয়ে দিন। চন্দ্রকেতু ভাবলেন যে আমার মেয়ে একজন রাজকুমারী, তার সঙ্গে একটা চাষির ছেলের বিবাহ, এটা আমার মান সম্মানের ব্যাপার, এটা হতে দেওয়া যায় না। তাই তিনি ভাবলেন এবং বললেন, নিতাই, তোমার সঙ্গে চন্দ্রকোনার বিবাহ এক শর্তে দিতে পারি। যদি তুমি ব্যঙ্গমার লেজ থেকে একটা রঙিন পালক নিয়ে আসতে পারো তবে। তাই বলেন, ঠিক আছে, কিন্তু ব্যঙ্গমা কোথায় থাকে? আমাদের রাজ্যের দক্ষিণে একটি হ্রদ আছে, ওর পরেই ভাঙ্গার রাজ্য, ওখানেই ব্যঙ্গমার মহল আছে। ব্যঙ্গমা এবং তার স্ত্রী ব্যঙ্গমী। ঠিক আছে রাজামশাই, আমি আসছি। নিতাই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হলো। প্রায় 2 ঘন্টা হাঁটার পর সে হ্রদের সামনে পৌঁছল। ওখানে একটা মাঝি তার নৌকার ওপর দাঁড়িয়ে কাউকে একটা খুঁজছে। নিতাই তার সামনে গিয়ে বলল, ও মাঝি ভাই, কাউকে খুঁজছ? খালি চারপাশে তাকিয়ে যাচ্ছ এদিক ওদিক? এই তো, তুমি কি হ্রদ পার করবে? নিতাই একটু ইতস্তত হয়ে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ব্যঙ্গমার মহলে যাচ্ছি। ওখানে কি তুমি মরতে যাচ্ছ? কেন? ব্যঙ্গমা মানুষ খায়, জানো না? কি বলছো? ব্যঙ্গমা মানুষ খায়? তাও আমাকে যেতেই হবে, চলো পার করে দিই। নিতাই নৌকায় উঠে বসলো। হ্রদের পাড়ে পৌঁছে নিতাই নৌকা থেকে নামলো। তারপর বলল, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই,
মাঝি বলল, না থাক থাক থাক, আমার কিছু চাই না। তুমি ভালো গো মাঝি ভাই, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তোমার কিছু না হয়। ধন্যবাদ গো। কিছুক্ষণ যাওয়ার পর নিতাই ব্যঙ্গমার মহলে পৌঁছলো। ভিতরে গিয়ে দেখলো একটা বিশাল দেখতে মহিলা তার সামনে। সে কাঁপা কাঁপা গলায় বলল, তো 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 তুমি কে গো? মহিলাটা বলল, আমি ব্যঙ্গমী, ব্যঙ্গমার বউ। তুই কে? আমি নিতাই। মা, তুমি কি জানো ব্যঙ্গমা কখন আসবে? কি, তুই আমায় মা বললি? আমায় কেউ কোনোদিন মা বলেনি। তুই খুব ভালো ছেলে রে, কিন্তু তুই এখান থেকে চলে যা, ব্যঙ্গমা আসলে তোকে খেয়ে ফেলবে। কিন্তু আমি একজনকে কথা দিয়েছি যে ব্যঙ্গমার রেচ থেকে শুধু একটা মাত্র পালক নিয়ে যাব। ঠিক আছে, তুই বরঞ্চ একটা কাজ কর, ব্যঙ্গমার খাটের তলে লুকিয়ে পড়। যখন ব্যঙ্গমা খেয়ে দিয়ে যখন বিছানায় শোবে, তখন ওর লেজটা থেকে একটি পালক নিয়ে নিস, কারণ ওর লেজটা খাটের তলায় থাকে। ধন্যবাদ। কখন আসবে ব্যঙ্গমা? এই কথাটা বলতে বলতে একটা গর্জন শোনা গেল। ব্যঙ্গমী! তৎক্ষণাৎ নিতাই ব্যঙ্গমীকে বলল, মা আমি এবার আসছি, খাটের তলায় তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। নিতাই এই বলে তাড়াতাড়ি লুকিয়ে পড়ল। এবার ব্যঙ্গমীর সামনে গিয়ে বলল, এই ব্যঙ্গমী, কেমন একটা মানুষ মানুষ গন্ধ বেরোচ্ছে। না না, আমি তো বন মানুষেরই মেয়ে, ওই জন্য ওই রকম লাগছে তোমার। তোর গন্ধ তো আমি রোজই পাই, এটা একটু অন্য রকম। ওসব কথা বাদ দাও, নাও তোমার জন্য গোটা বন মুরগির ঝোল তৈরি করেছি। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দে দে খাই। এই বলে সে হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়ল। খাওয়া হয়ে গিয়ে সে বলল, এবার আমি ঘুমোতে যাচ্ছি, বিরক্ত করবি না। এই বলে ব্যঙ্গমা খাটে গিয়ে শুয়ে পড়ল। নিতাই সজাগ হয়ে গেল। যখনই ব্যঙ্গমা ঘুমোবে, একটা পালক নিয়ে তাকে বেরিয়ে পড়তে হবে। ব্যঙ্গমা শোয়ার 4 মিনিট পর নাক ডাকতে শুরু করলো। নিতাই এই সুযোগে ব্যঙ্গমার লেজ থেকে একটা পালক তুলে নেব এবং খুব সন্তর্পণে সে খাটের নিচ থেকে বেরোলো। ব্যঙ্গমা ঘুমোলে তার নাকে মানুষের গন্ধ আসছিল, তাই যাই নিতাই খাট থেকে বেরোলো, তখনই ব্যঙ্গমার ঘুম ভেঙে গেল। নিতাই কোনো উপায় না দেখে সে ছুটতে শুরু করলো। তার পিছু নিল ব্যঙ্গমা। নিতাই কিন্তু থামলো না, সে মহল থেকে বেরিয়ে হ্রদের দিকে ছুটতে লাগলো। নিতাই ব্যঙ্গমার আওয়াজ শুনতে পেল। ব্যঙ্গমা বলল, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। নিতাই পিছনে না দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে হ্রদের সামনে মাঝিটার কাছে গেল। নিতাই তাড়াতাড়ি নৌকায় উঠে গিয়ে বলল, মাঝি ভাই তাড়াতাড়ি চলো, ব্যঙ্গমা এদিকেই আসছে। মাঝি জোরে নৌকা চালাতে লাগলো, কারণ ব্যঙ্গমা জলে নামতে পারে না। জলে নামলেই ব্যঙ্গমার পালকগুলো ভিজে যাবে, সে জলে ডুবে মারা যাবে। তাই এপারে পৌঁছে নিতাই অত্যন্ত খুশি হয়ে বলল, মাঝি ভাই তোমাকে যে কী বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। না না, ধন্যবাদ আবার কেন, তুমি নিজে দক্ষতা দেখিয়েছো। এবার আমি আসছি। হ্যাঁ মাঝি ভাই। নিতাই রাজার প্রাসাদে গিয়ে চন্দ্রকেতুকে বলল, এ নিন রাজামশাই, আমি ব্যঙ্গমার রঙিন পালক নিয়ে এসেছি।
ব্যঙ্গমার পালক তুমি নিয়ে এসছো? এত সাহসী সে তো কাউকে ছাড়ে না, সে তো সবাইকে মেরে ফেলে, তুমি কি করে নিয়ে এসছো? আমি অত্যন্ত খুশি হয়েছি, তাই আমি তোমার সঙ্গে চন্দ্রকোনার বিবাহ দেব এবং অর্ধেক রাজ্যও দিয়ে দেব। চন্দ্রকেতু চন্দ্রকোনার নিতাইয়ের বিবাহ দিল এবং অর্ধেক রাজ্যও দিয়ে দিল। নিতাই ওর বাড়ি থেকে মা বাবাকে নিয়ে এলো। এইভাবে সবাই খুশি খুশি থাকতে লাগলো। শেষ হলো আমার জাদু ফল ও পালকের গল্প। ধন্যবাদ।